সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাইম ভাই চলে আসছি ইংরেজির আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। এখন আমরা জানবো ন্যারেশন সম্পর্কে, ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা জেনে নিই আগে ন্যারেশন কত প্রকার। ন্যারেশন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা যদি দেখি তাহলে পাই, Rafi said to me, I am ill. Rafi said to me, I am ill. এখানে এই রাফি said to me এটা একটা অংশ, আর ইনভার্টেড, আর এই দুইটাকে বলা হয় ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমার ভিতরে আছে আরেকটা অংশ। এখন দেখি না কোন অংশ কি বলে। রাফি said to me এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর আই এম ইল ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হবে যে রিপোর্টেড স্পিচ। আমি আরেকবার বলতেছি ভাইয়া, রাফি সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু, আই এম ইল ইনভার্টেড কমা শেষ। রাফি সেড টু মি এই অংশটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে রাফি সেড টু মি কে কি কাকে কি বলতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই এম ইল কি বলছে সেটা হবে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাই রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে ডিরেক্ট নারেশন। আর এই পুরোটাই হচ্ছে ডিরেক্ট নারেশন। এখন আমাদেরকে এটা ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে যেতে হবে। এখন আমরা কিভাবে ইনডিরেক্ট নিয়ে যাব সেটা যদি দেখি, বলতে পারি রাফি সেড টু মি আই এম ইল। সো এটা যদি ইনডিরেক্ট বলা হয় কিভাবে বলবো, রাফি আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল। রাফি সেড টু মি রাফি আমাকে বলছে যে সে অসুস্থ। এখন আমি যদি সেটা আরেকজনকে গিয়ে বলি, আমি তাকে কিভাবে বলবো? আমি ওর কথাটা যদি আরেকজনকে গিয়ে রিপিট করি, আমি তাকে কিভাবে রিপিট করবো? আমাদেরকে অবশ্যই অন্যভাবে রিপিট করতে হবে। যেমন আমি এটা বলতে পারবো না, রাফি সেড টু মি রাফি আই এম ইন। আমাদেরকে বলতে হবে রাফি আমাদেরকে বলেছিল সে অসুস্থ। এখন সে অসুস্থ, এখানে তো রাফি নিজেই বলছে সে অসুস্থ, আমাদেরকে অন্যজনকে বলতে হবে, তখন তার রাফি উপস্থিত থাকবে না। সো আমরা বলবো রাফি told me that he was ill. কারণ যেহেতু এটা আমাকে আগে বলছিল রাফি, সেটা তখনের জন্য বর্তমান ছিল, কিন্তু আমি যখন আরেকজনকে বলতে যাবো তখন সেটা অতীত হয়ে যাবে। আশা করি তোমাদের এতটুকু বুঝে আসছে। এখন আমরা দেখব, আর এটা যদি ডিরেক্ট নারেশন হয় আর এটা হবে ইনডিরেক্ট নারেশন। এবার আমরা দেখবো ন্যারেশন কিভাবে পরিবর্তন করা হয়। ন্যারেশন পরিবর্তন করতে হলে চারটা জিনিস মাথায় রাখতে হবে। ভাই কয়টা জিনিস মাথায় রাখতে হবে? চারটা জিনিস। চারটা জিনিসগুলো কি কি? ন্যারেশন, পারসন, রিপোর্টিং ভার্ব, কনজাংশন। ন্যারেশন, পারসন, রিপোর্টিং ভার্ব, কনজাংশন। এদিকে লেখা আছে, সরি, টেন্স, পারসন, রিপোর্টিং ভার্ব, কনজাংশন। এই টেন্সটা ফার্স্ট অফ অল আমরা টেন্স পরিবর্তন করব। আমাদেরকে ন্যারেশন পরিবর্তন করতে হলে এই চারটা জিনিস মাথায় রাখতে হবে: টেন্স, পারসন, রিপোর্টিং ভার্ব, কনজাংশন। এখন আমরা ফার্স্টে টেন্স পরিবর্তন করি। এখন টেন্স কিভাবে পরিবর্তন করব? সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ন্যারেশনের টেন্স পরিবর্তন করা। আমি বলি টেন্সের পরিবর্তন। টেন্স পরিবর্তন কিভাবে করবে? যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে তো কোনো সমস্যা নেই, যে যেরকম আছে সেরকমই বসে যাবে। আর এটা যদি পাস্ট টেন্স হয়, আর এই পাস্ট টেন্সে বুঝবো কি, এখানে সবসময় এই ভার্বটা দিকে, এখানে সে থাকলে এটা যেরকম আছে সেরকম বসে যাবে। যদি সেট থাকে
এটাকে আমাদের পাস্ট করতে হবে, যেমন আমি এখানে পাস্ট করছি। সো এখন আমরা দেখব পাস্ট করলে কিভাবে ইয়ে করতে হবে। যদি একটি ভার্ব থাকে, যদি একটি ভার্ব থাকে তাহলে শুধু সেটাকে আমরা পাস্ট করে দেব। যদি একাধিক ভার্ব থাকে, মনে করো দুইটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, একাধিক ভার্ব থাকলে আমরা শুধু প্রথম যে ভার্বটা থাকবে, এটা হোক মডেল অক্সিলারি যে কোনো ভার্ব হোক, সেটাকে আমরা পাস্ট করে দেব, প্রথমটিকে পাস্ট করব। যদি যদি সেন্টেন্স একটা মাত্রই ভার্ব থাকে, যেমন এম, এরকম একটাই ভার্ব থাকে, তাহলে সেটি কে পাস করবে। যদি একাধিক ভার্ব থাকে, আই, এখানে আই মিল, হি হি রাইট থাকলে আমরা শুধু রাইটটাকে পাস করব, রোড করে দেব। আর যদি হি উইল রাইট, সো তাহলে আমাদেরকে রাইটটাকে কি না করে এর আগে যেহেতু অক্সিলারি ভার্ব আছে উইল, সো সেটাকে আমরা উড করে দেব, পাস করে দেব। মূল কথাই একটি একটি থাকলে, একটি ভার্ব থাকলে পাস করব, আর একাধিক ভার্ব থাকলে প্রথমটি পাস করব। এটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে এটি খুব অনায়াসে সহজে করে ফেলতে পারবে। যদি পাস্ট হয়, পাস্ট একটু করে সমস্যা আছে ভাইয়া। পাস্ট হলে কি করব? পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে কি হবে? মনে করো পাস্ট আছে রোড, ফার্স্ট ইনডিফিনিটে আছে রোড, রিটেন বলতেছে রাইট, ওয়াজ রাইটিং। তারপর পারফেক্টে থাকে হ্যাড, রিটেন। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস থাকে হ্যাড বিন, রাইটিং। তখন আমরা কি করব, এটা যদি আমরা ন্যারেশনে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? ন্যারেশনে চেঞ্জ করতে গেলে ইনডিফিনিট থাকলে আমরা এটা পারফেক্ট করব, কন্টিনিউয়াস থাকলে সেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করব, আর কোনো সমস্যা নেই। এই ইনডিফিনিট থাকলে সেটা আমরা হ্যাড রিটার্ন করে দেব, আর কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন রিটার্ন করে দেব। বুঝাচ্ছে ভাই এতটুকু? আশা করি তোমাদের এতটুকু বুঝাচ্ছে। এখন আমরা যাব পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা আসলে পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী হবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ। চেঞ্জ আছে, শুধু চেঞ্জটা কি, এখানে যদি নাম থাকে সেটাকে আমরা প্রণাম করে দেবো, আর বেশি কিছু চেঞ্জ না। ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পার্সন নো চেঞ্জ, কোনো প্রকার চেঞ্জ হবে না, শুধু নাম থাকলে নামটাকে আমরা প্রণাম করে দেবো। যেমন আমরা বলি ফার্স্ট পার্সন অনুযায়ী বলি, সরি ফার্স্ট পার্সন, I say to I say to him, I will, এটাকে পরিবর্তন করলে কি হবে? I said, I told that, I যেহেতু ফার্স্ট পার্সন অনুযায়ী হবে, told that I was। এখন এটাকে যদি চেঞ্জ করি কি হয়? রাফি told me that
আই সাবজেক্ট অনুযায়ী হবে হি, পাস্ট টেন্স যেহেতু এখানে পাস্ট টেন্স লাভ, হি লাভড মি, ইউ সেকেন্ড পারসন বিকজ ইউ, সেকেন্ড বিকজ আবারও এটা ইউ আছে, এটা সেটা সেকেন্ড পারসন অনুযায়ী হবে কি, মি থাকলে কি হবে, ইউ থাকলে মি, বিকজ এখানে মি তো হবে না আর, তো এখানে আই দি, আই হেল্পড মি, ফার্স্ট পারসন के সাবজেক্ট অনুযায়ী হেল্পড হিম ইন মাই হার ডেঞ্জার, and third person talking no change, he hadn't helped help him, sorry কেন এটা তো মেয়ে না, in his আসলে পরিবর্তনটা এরকমই হয়, যেমন বলি ফার্স্ট পারসন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন হবে নো চেঞ্জ, থার্ড পারসন কোনো চেঞ্জ, যেমন দেখো ফার্স্ট পারসন আই যেহেতু ফার্স্ট পারসন সেটা সাবজেক্ট অনুযায়ী হয়েছে, ইউ সেকেন্ড পারসন এটা অবজেক্ট অনুযায়ী হয়েছে, আবারও সেম ভাবে এখানে ইউ সেকেন্ড পারসন অনুযায়ী হবে, হি নো চেঞ্জ, হেল্প মাই মি এগুলো ফার্স্ট পারসন অনুযায়ী হবে। সো আশা করি তোমাদের পার্সনের পরিবর্তনটা বোঝা আসছে। এখন আমরা দেখবো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন, এখন আমরা জানবো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেন্টেন্স অনুযায়ী হবে, সেন্টেন্স অনুযায়ী হবে। তারপর রিপোর্টিং ভার্ব, আমরা রিপোর্টিং ভার্বের সাথে একসাথে কনজাংশনের পরিবর্তন করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে কনজাংশন, সেন্টেন্স হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে? রিপোর্টিং ভার্ব যদি সেইট থাকে, সেইট থাকলে সেইট বসে যাবে। তারপর যদি সেইট টু মি থাকে তাহলে এখানে শুধু টোল্ড বসবে। তারপর যদি প্রশ্নের উত্তর দিতে বলে তো তাহলে কি রিপ্লাইড। আর এখানে সবসময় কনজাংশন বসবে একটা, সেটা হচ্ছে দ্যাট। বুঝা আসছে আশা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট থাকলে সেট বসবে, সেট টু এখানে যদি মি হি হার যে কোনো অবজেক্ট থাকুক না কেন সেক্ষেত্রে বসবে টোল্ড। আর প্রশ্নের উত্তর দিলে সবসময় বসবে রিপ্লাই। আর কনভেনশন অনুযায়ী দ্যাট বসবে, অলওয়েজ দ্যাট, কোনো চেঞ্জ হবে না। আর ইন্টারপ্রেটিভ সেন্টেন্সে একটাই রিপোর্টিং ভার্ব, সেটা হবে আস্কড এবং কনজাংশন অনুযায়ী, কনজাংশনে একটু ঝামেলা আছে। যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হু, হাউ এগুলো দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে কনজাংশন। যদি মডেল অক্সিলারি অন্য কোনো ভার্ব দিয়ে যদি শুরু হয়, মডেল অক্সিলারি দিয়ে শুরু হলে, মডেল দিয়ে শুরু হলে কি বসবে? ইফ বসবে। আসলে তোমাদের এটা বুঝে আসছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে? আদেশ বুঝালে অর্ডার। ইম্পারেটিভ সেন্টেন্সও তোমরা বুঝাও, কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড। এছাড়া অনেক, এগুলো আমি আমাদের গ্রুপে হ্যান্ড নোট করে দিয়ে দেব। আর এগুলোর সাথে কনজাংশন কি বলবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, আর কিছু না।
কনজাংশন হিসেবে বসবে যে টু প্লাস ভার্ব বেস ফর্ম, আর কিছু বসাতে হবে না। আর অপটেটিভ সেন্টেন্সে কি বসবে? অপটেটিভ সেন্টেন্সে বসে সবসময় দুইটাই ওয়ার্ড বসতে পারে, হয়তো প্রেড। অপটেটিভ সেন্টেন্সের অর্থ হবে কোনো কিছু প্রার্থনা করে, সে হয়তো প্রেড বা উইশ। আর এখানে কনজাংশন অলওয়েজ দ্যাট, এরও কোনো চেঞ্জ নেই। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স, কনজাংশন রিপোর্টিং ভার্ব কি বলবে? রিপোর্টিং ভার্ব বসবে যে এক্সেলেন্ট উইথ জয়, এক্সেলেন্ট উইথ সরো, গ্রেভ ইত্যাদি। শুধু দুইটা বসালে হবে। এক্সেলেন্ট উইথ জয় আর এক্সেলেন্ট উইথ সরো। যদি আনন্দ প্রকাশ করে তাহলে জয়, আর দুঃখ প্রকাশ করলে সরো। এক্ষেত্রেও কনজাংশন হবে দ্যাট। আশা করি তোমাদের এটা বোঝা আসছে। এটার একটা সুন্দর করে একটা হ্যান্ড নোট আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমরা হ্যান্ড নোটটা দেখে তোমরা নিজেরা নোট করে নিবে। এখন আমাদের টেন্সের পরিবর্তন শেষ, পার্সনের পরিবর্তন শেষ, রিপোর্টিং ভার্বের পরিবর্তন শেষ, কনজাংশন পরিবর্তন শেষ। আশা করি তোমাদের এটা বোঝা আসছে। চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম আমাদের আজকে ন্যারেশনের লাস্ট পর্যায়ে এসে। এখন এক্সাম্পলগুলো দেখে নিই। মারিয়া সেড টু মি আই লাভ ইউ। মারিয়া সেড টু মি। সো আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন বলছিলাম, সেড টু থাকলে টোল্ড হবে। মারিয়া told me, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝা যাচ্ছে told me that। আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী মারিয়া যেহেতু মেয়ে সেহেতু সি হবে। টেন্সের পরিবর্তন ইউজ সেকেন্ড পারসন অনুযায়ী পরিবর্তন হবে, she loved me। তারপর দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দেখতে হবে, অঞ্জিলা said what are you doing। অঞ্জিলা said what are you doing কোয়েশ্চেন করছে। সো অঞ্জিলা asked আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবা, ডাইরেক্ট স্পেসে ইনভার্টেড কমা থাকলেও ইনডাইরেক্ট স্পেসে ইনভার্টেড কমা উঠে যাবে। আর সেন্টেন্সটা যদি চিরন্তন হয় সব এটা যেরকম আসে সেরকমই বসে যাবে। যেমন পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে, তো এটা তো আর কোনো চেঞ্জ করা যাবে না, যেরকম আছে সেরকম বসে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে আসি আমরা, অঞ্জিলা সেড হোয়াট আর ইউ ডুইং। অঞ্জিলা আস্কড, যেহেতু এটা প্রশ্ন করছে সেহেতু আমরা রিপোর্টিং ভার্ব কি দিব বলছিলাম ভাইয়া? আস্কড। রিপোর্টিং ভার্ব কি দিব ভাইয়া? আস্কড। তো WH দিয়ে শুরু হয়েছে, সো WH রেখে দেবো হোয়াট ইউ কি। যেহেতু এখানে টু মি উজ্জ্বল আছে সেহেতু ইউটা আমাকে প্রকাশ করে দিতে, তাহলে কি বলবো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আই আর was doing, what I was doing। তাও 3 নাম্বার, mom said don't run in sun। mom said don't run in sun ভার্ব দিয়ে শুরু হলে কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? মম, এখানে একটু সমস্যা আছে। ডোন্ট রান ইন সান এটা উপদেশ হতে পারে, আদেশ হতে পারে, কিন্তু কে বললে উপদেশ হবে আর কে বললে আদেশ হবে সেটা একটু বুঝে নাও। যদি বন্ধু বা আমাদের বয়সে ছোট, আমাদের সমবয়সী হলে এটা হবে যে উপদেশ। আর যদি বয়সে বড় যেমন মা বাবা হলে তো সেটা অবশ্যই ইয়ে হবে, আদেশ হবে। সো মম এখানে আমরা রিকোয়েস্ট দিতে পারবো না, এখানে আমাদেরকে অর্ডার দিতে হবে। ordered that, সরি এখানে ইয়াতে কনজাংশন দ্যাট হবে না, যে নট ডোন্ট যেহেতু নেগেটিভ আছে, নট টু রান ইন দ্য সান বসে যাবে। আর লাস্ট এন্ড ফাইনাল এক্সাম্পল, অর্পিতা said what a beautiful bird it is।
এখানে এক্সক্লামেটরি কোয়েশ্চেন আছে, সো এটা হবে যে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা কি আনন্দ প্রকাশ করছে নাকি দুঃখ প্রকাশ করছে সেটা বুঝতে হবে। হোয়াট এ বিউটিফুল ওয়ার্ড ইট ইজ, এটা অবশ্যই আনন্দ প্রকাশ করবে। সো আমরা লিখতে পারি অর্পিতা exclaimed with joy that, আর হোয়াট থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে হবে ইয়ার এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট দ্যাট ইট, এটাকে আমরা অ্যাসার্টিভ করলে যেরকম হলো ঠিক সেভাবে বসাই দিব। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। আশা করি তোমাদের পুরো ন্যারেশনটা ক্লিয়ার আছে। আজকে আমরা ন্যারেশনের সাথে আরেকটা টপিক রাখছি। আজকে আমাদের ন্যারেশনের সাথে আরেকটা টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মার্ক তো তোমরা চেনো। পাঞ্চুয়েশন মার্কের সাথে ন্যারেশনের অনেক মিল আছে। আমি ন্যারেশনের সাথে পাঞ্চুয়েশন রাখছি কারণ এখানে যেমন ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরি সেন্টেন্স ইত্যাদি আছে, তারপর ইনভার্টেড কমা, এগুলো কখন ব্যবহার হবে। পাঞ্চুয়েশন মার্কের সবচেয়ে কমন বিষয়গুলো হচ্ছে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইনভার্টেড কমা, আর কিছুই নেই। এই কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা জিনিস খুব কমন পাঞ্চুয়েশন মার্কে। এই পাঁচটা জিনিস তো ফার্স্টে তোমরা বোর্ড কোয়েশ্চেন কাটাকাটি করলে দেখতে পাবে এই পাঁচটা কোয়েশ্চেনের বেশি আর কিছু আসেই না। সো আমরা জানবো এই কোন সময় কোনগুলো ব্যবহার করা হয়। চলো আমরা এখন পাঞ্চুয়েশন মার্কের দিকে যাই। আমাদের ক্লাসের আরেকটা টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। এখন আমরা জানবো পাঞ্চুয়েশন কি। পাঞ্চুয়েশন হচ্ছে কোনো কিছু একটা বাক্যের শেষে বা বাক্যের মাঝখানে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পাঞ্চুয়েশন। এগুলোকে আমরা পাঞ্চুয়েশন মার্ক বলে জানি। আর এসএসসি, এইচএসসি যাই বলো না কেন, সব লেভেলে কিন্তু পাঞ্চুয়েশন আছে পাঁচটাই কমন আসে। পাঁচটাই কমনের মধ্যে হচ্ছে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরি মার্ক আর ইনভার্টেড কমা। এখন আমরা জানি ফুল স্টপ কোথায় বলবে, আমরা তো সবাই জানি একটা বাক্যের শেষে সবসময় ফুল স্টপ, বাক্যের শেষে সবসময়। বাক্যের শেষে সবসময় ফুল স্টপ বসাই দিবা ভাই, কোনো কিছু চিন্তা করতে হবে না, বাক্য শেষ ফুল স্টপ। শুধু একটা কথা মনে রাখবা, এটা কি আমাদের বাক্যটাকে বাদ দিয়ে শুরু হয়েছে নাকি দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে, সরি WH এটা যদি হয় এটা আগে প্রশ্নবোধক বাক্য কিনা একটু দেখবা। প্রশ্নবোধক বাক্য হলে কোয়েশ্চেন মার্ক বসে দিবে। তারপর এক্সক্লামেটরি মার্ক, এটা যদি বিস্ময়কর কিছু বলে, যেমন দুঃখ প্রকাশ করলে, আনন্দ প্রকাশ করলে, সেটা এক্সক্লামেটরি মার্ক বসে দিবা। ইনভার্টেড কমা, কোনো ব্যক্তির উক্তি থাকলে, কোনো কেউ কিছু বললে, হি সেড, তারপর কোনো কিছু সেন্টেন্স থাকলে, এরকম জাতীয় কোনো কিছু সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমা। একটু আগে আমরা ন্যারেশনে যেটা দেখছিলাম। আর সবচেয়ে একটু ঝামেলা করে যে কমা কোথায় বসবো। কমার পরপর যদি কয়েকটা নাম থাকে, পরপর কয়েকটি নাম, তিন নাম থাকলে সবসময় কমা বসবে। আর আবার কি, তারপর বাক্যটা যদি মনে করো ক্লজ, এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সেক্ষেত্রে কমা বসবে। কখন সাবঅর্ডিনেট ক্লজে কমা বসবে আমি বলি, কমা তখনই বসবে যখন মাঝখানে কনজাংশন না থেকে শুরুতে কনজাংশন থাকে। কনজাংশন যদি শুরুতে থাকে বা কানেক্টর যদি শুরুতে থাকে তাহলে সবসময় কমাটা মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে কমা বসবে, অন্য ক্ষেত্রে কমা বসবে না। আরেকটা জিনিস তো তোমরা সবাই জানো, ছোট থেকে শিখে আসছে আমরা, সেন্টেন্সের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। আশা করি তোমাদের আজকে এই দুইটা টপিকের ক্লাস খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তী একটা কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।